আপনি যখন প্রতীকে নির্বাচন করবেন না, তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, এটা তো আইডেন্টিফিকেশন নাই। করুক অ্যাজ ইউজুয়াল। আপনি বলতে যান কেন? তা আপনি এবার এই কথাটা বললেন কেন? আমি ঠিক বুঝি না যে ওনারা বসার পরে ওনাদের কি প্রধানমন্ত্রীর কাছে তার ইমপ্রেশন দিতে হবে ডেইলি যে আমি কিছু বলি, নাকি উনি আবার ওখানে বসে ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ যদি কোনো কারণে ফেরত আসে সবাই পালালে আমার দানে পালানো না লাগে। কিন্তু আমি এই কথাটা সাপোর্ট করি না। এটা আপনার বলা নিষ্প্রয়োজন ছিল। আপনি যদি প্রতীক ছাড়াই নির্বাচন করেন, যে মনে করে সে করুক, সমস্যা কোথায়? আপনার অহেতুক একটা বিতর্ক তৈরি করেন। আমার মনে হয় উনি ভীত সন্ত্রস্ত। মানে আমি অনেকেই দেখি কেন ভীত সন্ত্রস্ত? ভীত সন্ত্রস্ত যে যদি কোনো কারণে সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, এই জন্য বোধহয় সব কুল রাখতে চায়। অনেক মানুষ আছে সব কুল রাখতে চায়। রাজ্জাকি, যদি বলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থাৎ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান আজকে আরেকটি কথা বলেছেন। তিনি বলেছেন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ সহ অর্থাৎ যে কেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে। তিনি অবশ্য বলেছেন যদি দলীয় পদ থাকে তারা দলীয় পদ থাকা পরিচয় নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তথ্য উপদেষ্টার এই বক্তব্যে আওয়ামী লীগের সদস্য বা যারা আছেন, যারা নিরপরাধ, তারা তো নির্বাচন করার সুযোগ পাবে বলে মনে হচ্ছে তার বক্তব্যে। আপনি কি মনে করেন? বা দেখুন, আপনি একটা দেশে আওয়ামী লীগের মতো একটা বড় দল, আওয়ামী লীগ পতিত সরকার পালায়ে গেছে, সেই ঘটনা তো আসি, সেটা একদিক, সেটা একটা দিক, সেটা চলমান প্রক্রিয়া, বিচার হওয়া উচিত কি উচিত না, বিচার চলছে, আমরা মনে করি চলা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার তো কন্ট্রাডিক্টরি কাজ করতেছে। আপনি তো একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখছেন, আবার আপনি বলছেন যে যাদের কোনো নিরপরাধ না বা যাদের কোনো পরিচয় নাই বা দলীয় পদ নাই তারা করতে পারবে। বিষয়টা একটা কর্মী আজকে বিএনপির মতো বড় দলের সাথে কয়েক কোটি লোক ইনভলভ আছে, সবার তো পদ থাকবে না, সবার পদ থাকবে না। আমি বিএনপির ওনারা যত গালি দেই না কেন, উনি নির্বাচনে দাঁড়ালে কোর ভ্যালুর কিছু লোক থাকে দলে, তারা তাকে ভোট দিবেই। অর্থাৎ যদি আমি বলি বিএনপির 35% ভোট আছে, তার ভিতরে কোর ভ্যালুর ভোট মনে করেন 15টা বা 20টা, আপনি এটা সরাইতে পারবেন না, এটা সরবেই না সে। কারণ এটা তার অস্থি মজ্জায় চলে গেছে। ইয়েস, একইভাবে আওয়ামী লীগের সেই ভোট আছে। তো আপনি যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করবেন, সেটা চলমান থাকবে, তাহলে আপনি কি এটা আরেক ধরনের মানুষের সাথে প্রহসন করছেন কিনা, যে তাদেরকে বুঝাচ্ছেন কিনা যে জনগণকে আমাদের বুঝাইতে হবে যে তোমাদের যে কর্মকাণ্ড ছিল সেটার বিরুদ্ধে আমরা আছি, এই জন্য তোমার কার্যক্রম নিষিদ্ধ করছি, কিন্তু অ্যাকশনে আপনি সেটা দেখাচ্ছেন না। এটা তো আবার দলীয় নির্বাচন না, এটা ব্যক্তির একটা নির্বাচন করার তো অধিকার আছে। দলীয় নির্বাচন যদি না আসে তাহলে আপনি এই কথা বলবেন কেন? এই কথাটা বলবেন কেন? আপনার বলতে বললো কে? আপনি যদি দলীয় প্রতীক না থাকে, দলীয় প্রতীক নৌকা কি ধানের শীষ নাই, তো দাড়িপাল্লা নাই, তো এনসিপির শাপলাকলি নাই, আওয়ামী লীগের নৌকাও নাই, তো যে মনে চায় সে করুক। তা আপনি বলতেছেন কেন? আপনি তো ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না বিষয়। একটু আগে তার একটা বিষয়ের প্রশংসা করলাম যে এই যে পুশিন সংক্রান্ত যে বিষয়টা, যেটা স্ট্যান্ডবাজি হতে পারে, আমি বললাম যে এটা সময় হয়তো লোকসভা নির্বাচন হয়ে গেলে আবার থেমে যেতে পারে, লোকসভা নির্বাচন হওয়া মানেই 5 বছরের জন্য এটা স্থগিত। তা আপনি আবার এই কথাটা বললেন কেন? আমি ঠিক বুঝি না যে ওনারা বসার পরে ওনাদের কি প্রধানমন্ত্রীর কাছে তার ইমপ্রেশন দিতে হবে ডেইলি যে আমি কিছু বলি, নাকি উনি আবার ওখানে বসে ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ যদি কোনো কারণে ফেরত আসে সবাই পালালে আমার দানে পালানো না লাগে। এই ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করা ঠিক না। সে তো চুপচাপ থাকলেই পারে। আপনি যখন প্রতীকে নির্বাচন করবেন না, তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, এটা তো আইডেন্টিফিকেশন নাই। করুক অ্যাজ ইউজুয়াল। আপনি বলতে যান কেন কে নির্দোষ কিংবা যায় যে অপরাধ করেনি? হু আর ইউ টু আইডেন্টিফাই? এটা তো কোর্ট ডিসাইড করবে। কোনো মামলায় তো জাজমেন্ট হয় নাই, ওই একটা মামলার জাজমেন্ট হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আর এখন তো আমরা আইসিটি কোর্টের অস্তিত্বই খুঁজে পাই না। আপনি যে বলতেছেন বিচার বিচার আদৌ হবে কিনা, আমি ওই বিতর্কে যাচ্ছি না এখন, কিন্তু আমি এই কথাটার সাপোর্ট করি না। এটা আপনার বলা নিষ্প্রয়োজন ছিল। আপনি যদি প্রতীক ছাড়াই নির্বাচন করেন, যে মনে করে সে করুক, সমস্যা কোথায়? আপনার অহেতুক একটা বিতর্ক তৈরি করেন। আমার মনে হয় উনি ভীত সন্ত্রস্ত। মানে আমি অনেকেই দেখি কেন ভীত সন্ত্রস্ত? ভীত সন্ত্রস্ত যে যদি কোনো কারণে সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, এই জন্য বোধহয় সব কুল রাখতে চায়। অনেক মানুষ আছে সব কুল রাখতে চায়, আপনি সব কুল রাখতে পারবেন না। সব কুল যদি রাখতে চান, আমার মতো নিরপেক্ষ হয়ে যান, কোনো দলে যায়েন না, কিছু হইন না, সরকারি সুবিধা নিয়েন না, উপদেষ্টা হইয়েন না, মন্ত্রী হইয়েন না, এমপি হইয়েন না, তখন আপনি মানুষ আপনাকে গ্রহণ করবে। আমার কথা ভুল হইলেও ভাববে ওনার মেধা কম, উনি ভুল বলছে, আর আপনি ভুল বললে বলবে আপনি ইন্টেনশনালি বলছেন। তো এই জন্য কম কথা বলা ভালো, সুযোগ পাইলেই বলতে নাই। এটা উনি ভালো কাজ করেননি, উনি জাজমেন্ট দিছেন। হি ইজ নোবডি টু মেক এনি জাজমেন্ট যে কে নিরপরাধ কে অপরাধী, এই জাজমেন্ট উনি দিতে পারবেন না। আর প্রতীক ছাড়া নির্বাচন যখন হবে, এনিবডি ক্যান পার্টিসিপেট, সেটা তো ওনার বলা লাগবে না।
ধন্যবাদ। আমি একটু ভারতেরই আচরণ। আবু হেনা রাজ্জাকি, আমি এর আগে বলেছেন শুভেন্দু অধিকারী, তিনি অবশ্য কালকে একটা বক্তব্যে তিনি বলেছেন যে 4,800 অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, আরো 836 জন বর্তমানে নির্দেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন। তার মানে তাদের যদি বলি তাদের প্রত্যক্ষ মদদে এইসব পুশিনগুলো হচ্ছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে। এইভাবে যদি চলতে থাকে সামনে কি দেখছেন? বাংলাদেশও কথা দিচ্ছে বা চিঠি পাঠাচ্ছেন বিভিন্ন রকমের, ডাক্তার জাহিদুর রহমান বলছেন যে সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে, আপনি কি দেখছেন? না, আপনি বললেন যে কিছু কি অলরেডি প্রবেশ ঢুকিয়ে দিয়েছে, 4,800 পাঠিয়ে দিয়েছেন উনি বলেছেন। অ্যাকর্ডিং টু হিজ ক্লেম আর কি। জি। এখন প্রশ্ন হচ্ছে এই, আমরা এরকম পত্রিকায় কোনো রিপোর্ট দেখি এই যে 4,000 কত লোক ঢুকিয়ে দিল, এটা নিয়ে একটা ভাবনার বিষয় আমার কাছে। কেন ভাবনার বিষয়? এটা কে বলছেন? শুভেন্দু অধিকারী। উনি একজন মুখ্যমন্ত্রী, উনি ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা, আমরা কিন্তু এই ব্যাপারে কোনো বক্তব্য আমাদের সরকারের কাছ থেকে পাইনি। আচ্ছা, তাহলে বিজেপি প্রতিদিনই বলছে তা আমরা পুশিন ঠেকাচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। বিজেপি বলছে, ভার্সনটা তো সরকার থেকে আসতে হবে। কেননা শুভেন্দু যখন বলছে এত লোক ঢুকাইয়ে দিছে পুশিন করে, তো সেক্ষেত্রে আমার সরকারের যদি বক্তব্য আমরা না পাই, তাহলে বিষয়টা এমন হতে পারে কি শুভেন্দু মিথ্যা বলছে নাকি ঢুকাইছে আমার সরকার চেপে যাচ্ছে। দুইটা প্রশ্ন কিন্তু থাকে এখানে, এবং সরকারের সেটা অবশ্যই ক্লিয়ার করা উচিত। যদি শুভেন্দু ঢুকিয়ে থাকে আর সরকার চুপ থাকে, তাহলে তো এটা বোঝা গেল রোহিঙ্গার মতো ঢুকতেছে কিনা, এটা কোশ্চেন মার্ক। আমি চ্যালেঞ্জ করছি না সরকারকে, কিন্তু এখন ভাবনার বিষয়টা কেন হচ্ছে, এটা হলো একটা ফ্যাক্টরটা হইলো, আমরা কিন্তু গভর্নমেন্ট ভার্সন ইতিমধ্যে পাইছি, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে নাকি 12-13টা চিঠি লিখেছে। তো 12-13টা চিঠি লিখতে হয় কখন? যখন আপনার চিঠির কোনো গুরুত্ব থাকে না। আপনার গুরুত্ব দিলে এক চিঠির গুরুত্বই অনেক, টেলিফোন কনভার্সনের মানে কথাবার্তা বলা সেটার গুরুত্ব অনেক। এটা এক রিলেশনশিপের ব্যাপার। আজকে আমাদের কাছে যে দৃশ্যমান যে বিষয়গুলো হচ্ছে, আমরা ধারণা করছিলাম এরকম যে আমরা ওই পক্ষ থেকে মানে ওপার থেকে এরকম কথা শুনছি, ভারতে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার তারা দেখতে চায়। তা আমরা মনে করছি নির্বাচিত সরকার হলেই বোধহয় সম্পর্কের উন্নয়ন হবে। কিন্তু আমরা 5ই আগস্টের পর থেকে যদি ইউনূস সরকারের শেষ দিন পর্যন্ত দেখি, তাহলে আমরা ভিসা জটিলতায় ভুগতেছি। সেই ভিসা জটিলতা কিন্তু আমাদের শেষ হয় নাই। ইভেন নির্বাচিত সরকার আসার পর ভিসা জটিলতা মানে ভিসা জটিলতা আমরা ভিসা দেওয়া হচ্ছিল না। যে সমস্যা কি আমাদের? আমি সেটা সমস্যা কি সেটা তো অন্য চ্যাপ্টার। জটিলতা না 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 আমাদের বৈদেশিক মুদ্রা পাচ্ছে না 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 সমস্যা কি, এটা তো অন্য চ্যাপ্টার। বেঁচে গেছে। আরে ভাই, ওটা তো অন্য চ্যাপ্টার। আমি তো আমেরিকা জিন্দেগিতে যাব না, আমি ইন্ডিয়া জিন্দেগিতে যাব না, কিন্তু আমি যাইতে চাইলে আমি অবস্ট্রাগল কেন থাকবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। সেই অবস্ট্রাগল আসছে 5ই আগস্টের পর। সেটা এই নির্বাচিত সরকার আসার পরও বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই, বরং অ্যাড হলো কি পুশিন। যেই পুশিন 55 বছরের মধ্যে আমরা টের পাই নাই, কিন্তু এখন পুশিন ইতিমধ্যে 4.5 ঢুকেছে। এটা কিন্তু বলতেছে একজন ব্যক্তি। অবশ্যই এটার জন্য একটা রাষ্ট্রীয় স্টেটমেন্ট দরকার সরকারের পক্ষ থেকে। যদি না আসে, আমরা এখানে বসে বসে শুভেন্দুকে মিথ্যাবাদী বলবো? যদি তাকে মিথ্যাবাদী বলি সেটা কি ভালো হবে? ওখানে বসে বলবে বাংলাদেশের জনগণ আমাকে মিথ্যাবাদী বলতেছে। আমার ভাষণ দরকার, সরকারি ভাষণ দেওয়া উচিত। পরিষ্কার বলবে কেউ ঢোকে নাই সেটা বলবে, আর নয় যদি ঢুকে থাকে সেটা বলবে। 3 নম্বর আমার কথা হলো, আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু বাংলাদেশি ওই দেশে আছে, আমি তর্কের খাতিরে ধরলাম, থাকতেই পারে। যদি থাকে, আপনি 55 বছর ভাল লাগলো বা হজম করতে পারলেন, এখন পারছেন না কেন? এটা আমার প্রশ্ন। তার মানে কি এই গণতান্ত্রিক সরকারের সাথে আপনার সম্পর্কটা বৈরী বলে আমি মনে করি, পরিষ্কার। 2 নম্বর আসেন, ইউনূস সাহেব যখন সরকারে ছিল সবসময় ভারতের সাথে সবচেয়ে খারাপ সম্পর্ক ছিল, আমরা সবাই বলছি, এমন কেউ নাই বলি নেই। বাট পুশিন কিন্তু একটা ডিমেরিটসও আছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। উনি যদি খুব কমফোর্টেবল পুশিন করাইলে এটা আমার সরকারের জন্য একটা খারাপ অবস্থা, আমার জন্য খারাপ অবস্থা। আমার দেশে বাড়তি লোক ঢুকতেছে, এটা যদি হয় তাহলে ইউনূস সাহেবের সময় যদি আপনার খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও পুশিন করতে পারেন নাই, তাহলে এই সরকারকেও আপনি কি ইউনূস সাহেবের দিকে ঝুঁকতে বাধ্য করেন না। আমার কথাটা বুঝেন। মানুষ যখন বেকায়দায় পড়ে তখন অবলম্বন খোঁজে। আমি ধরে নিলাম যদি সরকার এমন কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে থাকে যে ইউনূস সাহেবের সময় 18 মাসে তো আমরা শুধু ভিসার প্রবলেমটা ছিল, পুশিন হয় নাই। তো আজকে যদি পুশিন হয়, তাহলে আপনি তো একটা সরকারকে বাধ্য করেন কিনা আবার আরেক দিকে ঝুঁকতে। কারণ ইতিমধ্যে আপনাদের ধারণা হয়েছে যে তারা আমেরিকার দিকে ঝুঁকছে, সত্য মিথ্যা আমি ব্যাখ্যা দিতে যাচ্ছি না। তো আপনি যদি খারাপ পরিস্থিতি আরও করেন, আর এই সরকার যদি আরও বেশি আমেরিকার দিকে ঝোঁকে, কথার কথা
জিনিসটা কি ভালো হবে? আমার কথা হলো এই পুশিংটাকে ব্লক করতে হইলে এটা তো দুই পক্ষের বসা দরকার। আপনি সরকার 4,500 ঢুকাই দিলেন আর আমরাও নীরব থাকলাম, এই দুইটাই তো ক্ষতিকর। সুতরাং আমার কাছে মনে হয় সরকারের সাথে ভালোভাবে মানে টাইম টু টাইম ডিপ্লোম্যাটিক একটা আলোচনা দরকার। কেন বলি, এটা না হইলে আপনি সমাধানটা তো ডিপ্লোম্যাটিক্যালি করতে হবে। আজকে 4,500 ঢুকাইছেন, তাহলে কি আরো ঢুকাবেন? আর সরকার যদি ভার্সন না দেয় আমরা তো তারটা ধরে নিব। আবার কিন্তু এখন যে বিজিবি যে বিএসএফ যে সম্মেলন চলছে 4 দিন ব্যাপী, এই সম্মেলন থেকে কোনো ভালো কিছু আশা? সেটা তো সম্মেলন হওয়ার পর আমরা রেজাল্ট পাবো। 2 দিন এখন যদি এরকম নীরব থাকে সরকার, তাহলে তো আমরা পাবো না। আবার জাহিদ সাহেব সম্পর্কে একটা কথা বলছেন, জাহিদ সাহেব বলছে যে এটা হতে পারে। জাহিদ সাহেবের এই কথাটা আমি টু সাম এক্সটেন্ট একসেপ্ট করতেছি। কেন? যে উনি বলছেন যে ঠিক হয়ে যাবে। বিষয়টা এমনও হতে পারে যে এইটা যেহেতু তাদের নির্বাচন ইশতেহারে ছিল, সুতরাং এইটা চলমান রাখতে হবে আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত। মানে আগামী লোকসভা নির্বাচন হওয়ার পর আবার গভর্নমেন্ট 5 বছরের জন্য যদি তারা ক্ষমতায় চলে আসে, এটা একটু শিথিল হলে হতেও পারে যে নির্বাচন পর্যন্ত এটা কোনো স্ট্যান্ডবাজি কিনা। কিন্তু যেহেতু 4,500 পুশ করছেন বলছেন, এই কথাটার একটা পরিষ্কার আনসার আমরা আমাদের সরকারের কাছ থেকে চাই। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবারও। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কি এটি মনে হয় কিনা যে 5 আগস্টের পরে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, ভালো সম্পর্ক আছে, নতুন করে ভালো সম্পর্ক হয়েছে, সেই সম্পর্কের কারণে কি অনেকটা বিএসএফ আগ্রাসী হয়ে যাচ্ছে বা ভারত আগ্রাসী হয়ে যাচ্ছে কিনা? আমি তা মনে করি না। কারণ পাকিস্তানের সাথে তো তাদের নিজেদের বাইলেটারাল আপনার সমস্যা বহুত আছে। চীনের সাথে তো তাদের সমস্যার কোনো শেষ নাই। ভারত হচ্ছে এমন একটা দেশ, যদি একটু দুর্বল হন তো তার প্রতি একটু সবল ভাব দেখায়, আবার যে বেশি সবল তাকে সাধারণত ঘাটাইতে চায়। এটা আমার দেখার মনে হয়েছে। অবশ্যই এটা মানে আপনি এটা আপনার সবার ক্ষেত্রে বোধহয় সবল দুর্বলের শক্তের ভক্ত নরমের জন্য কথাটা আমি ওইভাবে বলতে চাই না। আমি সবল দুর্বলের যে সমীকরণ, এটা বোধহয় সবার বেলাই বোধহয় মানে প্রযোজ্য। তো হোয়াট এভার, বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, জনসংখ্যায় মানে অনেক জনসংখ্যায় ঘনত্ব ভালো, আমাদের জনসংখ্যায় ঘনত্ব ভালো, তো সব ঠিক আছে। বাংলাদেশে খুব অবহেলা করার কোনো কারণ নাই। একটা দেশের সাথে আপনি বৈরী সম্পর্ক করে আপনি তার সাথে বন্ধুত্ব চালিয়ে যাবেন, এটা তো মনে করার কোনো কারণ নেই। মনে রাখতে হবে যে একটা দেশের জনগণ যদি কোনো সম্পর্কের পক্ষে থাকে, সরকার বিপক্ষে থাকলে যেমন কিছু যায় আসে না, জনগণ যদি কোনো বিদেশি শক্তির বিপক্ষে থাকে, সরকার যতই তার পক্ষে থাকুক না কেন, তাতে করে ওই বাইল্যাটারাল রিলেশনশিপের কোনো ইম্প্যাক্ট হয় না। তো আমি যেটা মনে করি, সরকারের তথ্য উপদেষ্টা কি বলছেন, আমার এক্স্যাক্টলি আমার সরকারি ভাষ্য আমার দেখা সম্ভব হয়নি। আপনি যেটা বলেছেন এটা তো স্বাভাবিক, এটা আপনি প্রত্যাশা করতেই পারেন, ঠিক আছে। আপনি কি ভাববেন, আপনি কি এটা প্রত্যাশা করবেন যে সম্পর্ক আরো খারাপ হবে, পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে? নিশ্চয় আপনি এটা ভাবতে পারেন না। সুতরাং সরকারের তো না, মাননীয় প্রধানমন্ত্রীর যিনি তথ্য বিষয়ক উপদেষ্টা, তিনি যেটা আশাবাদ ব্যক্ত করেছেন যে পরিস্থিতি ভালো হয়ে যাবে, উন্নত হবে, আমি তার সাথে একমত হতে চাই। এই আশাবাদ থাকা তো ভালো। নিশ্চয়ই সরকারের তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ আছে, অথবা সরকার নিশ্চয়ই তার কাউন্টার পার্টের কাছ থেকে এমন কোনো আশ্বাস শুনেছেন যার পরিপ্রেক্ষিতে আপনার ইনফরমেশন অ্যাডভাইজার তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে এটা ভালোর দিকে যাবে, ভালো হয়ে যাবে, এটা বলতেই পারেন। তিনি ওইটা বলেছেন, ডক্টর ইউনূস সরকারের সাথে ভারতের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই সরকার, তার মানে সম্পর্ক ভালো করতে চাই ভারতের সাথে। এই ধরনের ইউনূস সাহেবের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, তা আপনারা নিজেও জানেন যে সরকার সম্পর্ক খারাপ ছিল। আবুল রাজ্জাককেও তিনি বলেছেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই সরকার, অর্থাৎ এই ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই। সেক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো, পুশিং, সীমান্ত হত্যা, এসব ঘটনার কারণে সম্পর্ক কিরকম হবে? আমি আপনাকে বলি, পার্সপেক্টিভ একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। প্রেক্ষিত ছাড়া তো কোনো কিছু হয় না, তাই না? তো আমি আপনার অনুষ্ঠানে এসেছি, আপনি আমাকে 1 কাপ চা অফার করেছেন, কিন্তু আপনার চায়ের কাপটার ভেতর ঠিক মতো পরিষ্কার না, পরিচ্ছন্ন না, এটা একটা বাস্তবতা। জি। আবার যদি আপনি একেবারে কোনো চা না দিতেন, ট্রান্সপারেন্ট কাপের মধ্যে আমাকে চা দিতেন, হয়তো আবার এইটা মনে হতো না, কথার কথা।
তো মনে রাখতে হবে যে ইউনূস সাহেবের সাথে না, সরকার বলছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস লেড যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমাদের মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনার ভারত ঠিক মানে ওই সরকারের সাথে সম্পর্ক ঠিক মানিয়ে চলতে পারছিল না, মানে আমার কাছে এইভাবে মনে হয়েছে। এটা তো একটা সঙ্গত কারণ তো আছে যে আপনার 24 সালের 5ই অগাস্ট অথবা জুলাই আগস্ট ব্যাপী যে একটা বাংলাদেশের জনগণের যে একটা অভ্যুত্থান হয়ে গেল, একটা সর্বব্যাপী জনগণের যে অভ্যুত্থান হয়ে গেল, যে অভ্যুত্থানের মধ্যে ভারতের সবচেয়ে লাভড ওয়ান, ভারতের সবচেয়ে পছন্দের একজন মানুষ, তার তার অন্যান্য সকল রাষ্ট্রের মধ্যে সবচেয়ে রাষ্ট্রের পছন্দের সরকারটির যেই লজ্জাজনক মানে পলায়ন ভারতকে প্রত্যক্ষ করতে হয়েছে, এবং আজ অবধি তাকে আতিথেয়তা দিয়ে যেতে হচ্ছে, এবং বিশাল এক লর্ডবহরকে আতিথেয়তা দিতে হচ্ছে, তাই না? তো এটা কি ভারতের জন্য কি খুব মানে ভারত কেন, এটা যদি সিমিলারলি যদি আমার বেলা এরকম হতো, মানে আমাদের দেশের বেলায় হতো, তাহলে কি আমি এটা কি ভালোভাবে দেখতাম, আমি মানে স্বাভাবিকভাবে নিতে পারতাম? মনোবেদনা, মনোকষ্ট, একটা যাতনা, অসন্তুষ্টি থাকতেই পারে। ভারতের ইমিডিয়েট যে রিয়াকশন টু বাংলাদেশ গভর্নমেন্ট বা টু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট অথবা টু এজিটেটরস অফ বাংলাদেশ অথবা আন্দোলনকামী শক্তি সংগঠনের প্রতি ভারতের ক্ষোভ, ভারতের অসন্তোষ, মানে ভারত বলতে ভারত সরকারের কথা বলছি, থাকাটা আমি অস্বাভাবিক মনে করি। তাদের খুব পছন্দের একজন মানুষ গদিচ্যুত হয়েছে এবং তাকে গ্রহণ করতে হয়েছে, আশ্রয় দিতে হয়েছে। এটা ভারতের জন্য খুবই একটা পীড়াদায়ক, মানে ভারত এটা ভাবতেই পারেনি যে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। কারণ ভারতকে তো শেখ হাসিনা একটা ফিলিংস দিয়েছিলেন, ফিলিংস কি, ভারত আছে তো আমরা আছি, দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। এখন দিল্লি ভাবছে আরে আমরা তো ছিলাম, তো তুই থাকলি না কেন? আমরা তো ছিলাম, তো তুই থাকতে পারলি না কেন? কারণটা হচ্ছে জনগণ যখন থাকে না, ওই উবায়দুল কাদেরদের যে ভুলটা হলো দাদা, সেটা হলো যে উবায়দুল কাদের যে জিনিসটি ভুলে গিয়েছিলেন ভাবতে, সেটা হলো যে জনগণকে থাকতে হয়। জনগণ যদি ভাবতো এটা যে জনগণ আছে তো আমরা আছি, আমরা আছি তো জনগণ আছে। কিন্তু ওবায়দুল কাদের যে একটা ভুলটা করে ফেললেন দাদা, সেটা হলো উনি বলে ফেললেন, উনি ভেবে বসে আছেন যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। দিল্লি বলছে বেটা আমরা তো আছি, তোরা থাকতে পারলি না কেন, তাই না? তো তোদের এই হতছাড়া, তোদের এই অবস্থাটা হলো কেন? এখন তো শোনা যাচ্ছে শেখ হাসিনাকে পাঠানো হবে বা তিনি দ্রুত চলে আসবেন। আমি তো সেটি, এই যে 4800 যে কজনকে শুভেন্দু মানে পাঠালেন দাবি করছেন, এর মধ্য থেকে ওখানে কতগুলো আওয়ামী লীগের হতচ্ছাড়া কতগুলো ওখানে আছে। এই যে আপনার মানে নানান জায়গায় কলকাতার পার্ক সার্কাস থেকে শুরু করে নানান জায়গায় ডালহৌসি রোড ঠোট কি আছে না দাদা, ওসব জায়গায় দিয়ে ঘুরঘুর করছে, পানিপুরি খাচ্ছে, হ্যাঁ ভেলপুরি খাচ্ছে। তো এই সমস্ত লোকগুলোকে বেঁধে ছেদে একবার ধরে দিলে তো আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, একবারে মানে ভারতেরও কষ্ট কমে যেত, হ্যাঁ ওদেরও এত মানে রেশনের উপর চাপ কমে যেত, মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা করে ফেলছে, তাই না? আর মানে এদের তো আরেকটা সমস্যা আছে দাদা, কি জানেন? এরা আবার ওই মানে ওপেন স্কোয়ারে মানে মুক্ত জায়গায় হাঁটতে পারে না। আমাদের দেশ থেকে যেগুলো পালিয়েছে ওরা তো ভালো টয়লেট লাগে, ওদের কমোড লাগে। আর যারা ও দেশের যারা মানুষ আছে ওদের তো ধরেন এই প্রকাশ্য জায়গায় উন্মুক্ত আকাশের নিচে বসে এই কাজটা সেরে ফেলতে পারে। এখন এই যে টয়লেটে বসার যে একটা অভ্যাস, আলা লোকজন ওখানে মানে শত শত হাজার হাজার লোক গিয়েছে, এগুলো দেখার পর ওখানে বাকি যারা আছে তাদের একটা মানে ইয়ে আছে না, মানে যেটাকে বলে একটা অভ্যাসগত একটা সংকট সৃষ্টি, বৈষম্য সৃষ্টি হচ্ছে দু জায়গার মধ্যে। আমি শুভেন্দু বাবুকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার এত কষ্ট করে নানান জায়গা থেকে লোকজন গুছিয়ে টুচিয়ে এখানে পাঠানো কোনো দরকার নেই। আপনি ইচ্ছে করলে আপনি ওই যে আওয়ামী লীগের লোকজন যেগুলো আশ্রয় নিয়েছে সারা দেশ থেকে, তাই না, ওগুলোকে ধরে ঠরে বেঁধে ঠেতে একেবারে বিজেপির হাতে ছেড়ে দিন না, ওগুলোর নামে মামলা রয়েছে, কোনো সমস্যা নেই, তালিকা করে দিন, আমি কথা দিচ্ছি এগুলোকে মানে বাংলাদেশ গ্রহণ করে নেবে।